মা বলল 2 দিন পর যাবে, আমাকে আর সাবাকে সাথে যেতে বললো। আমি বললাম না মা, সামনে আমার আর সাবার দুজনের পরীক্ষা। মা তাও ঠিক, কিন্তু তোরা দুজন কি একা থাকতে পারবি? যদি কোনো সমস্যা হয়? কোনো সমস্যা হবে না মা, তাছাড়া গেটে তো দারোয়ান থাকেই সবসময় বাড়িতে, আর বাইরের লোকজন আসা যাওয়া করতে পারবে না। মা তবুও জাহাঙ্গীর তোদের দুজনকেও সাথে নিতে বললো। অনেকদিন তুইও কোথাও দূরে ঘুরতে যাস না, চাইলে তো আর সব কিছু সবসময় সম্ভব হয় না মা। আপনি স্যারকে একটু বুঝিয়ে বলবেন, স্যার ঠিক বুঝে যাবে। মা আমি নিজেই কিছু করতে চাই, আমার এখন সারাদিন ঘরবন্দি হয়ে থাকতে ভালো লাগে না, বাইরের জগৎটার থেকে পরিচিত হওয়া দরকার। মা বেশ, তো তোর যদি ভালো না লাগে তুই এক কাজ করতে পারিস, পত্রিকায় চাকরির অনেক খবর আসে, সেখান থেকে ভালো দেখে অ্যাপ্লাই কর। কোথাও রেফারেন্স লাগলে আমি আছি, জাহাঙ্গীর আছে, কোনো রকম সমস্যা হবে না। কিন্তু তার আগে সেমিস্টারের পরীক্ষা ভালো করে দিয়ে শেষ কর। আচ্ছা মা ঠিক আছে বলে নিজের কাজকর্ম করতে শুরু করলাম। আমি আসলে বুঝতে পেরেছি স্যারের প্রতি আমি বেশ ভালোই দুর্বল হয়ে পড়ছি, তাই নিজেকে ব্যস্ত রাখার জন্য একটা চাকরি করা খুব প্রয়োজন। স্যারকে ভুলে থাকার জন্য এই চাকরি করা প্রয়োজন। আমি কি করে এতটা অবুঝ হলাম বুঝতে পারছি না। জীবনে একবার ভালোবেসে ঠকেছি, আবার কি করে কাউকে এ মন ভালোবাসতে পারে, তাও যার যোগ্য নেই, যাকে কখনো মন খুলে বলতে পারবো না আমি তোমাকে ভালোবাসি। তাই তো আল্লাহর নিকট সবসময় চাই মা কিংবা স্যার কোনোভাবেই যেন আমার অন্তরের ভিতরের কথা জানতে বা বুঝতে না পারে। আমার মেয়েটার ভবিষ্যতে আমি কোনোভাবেই নষ্ট করতে পারি না, বিয়ে না করে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। সকাল সকাল মা আর স্যার রেডি হয়ে ডাইনিংয়ে চলে আসলো। আজ ভার্সিটিতে আমার ক্লাস নেই। সকালে উঠে নাস্তা বানিয়ে ডাইনিংয়ে রেখে রুমে চলে এসেছি। এসে সাবাকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে স্কুল ড্রেস পরালাম। এরপর ওকে ডাইনিংয়ে পাঠিয়ে দিলাম নাস্তা করার জন্য। জাহাঙ্গীর তোমার মা কি করে মামুনি? সাবা ঘর গুছিয়ে রাখছে, আমাকে স্কুলে দিয়ে আসবে তাই। স্যার 2-3বার উচ্চস্বরে আমাকে ডাক দিল। আমার ভেতরটা কেঁপে কেঁপে উঠছিল। এই মানুষটার সামনে আমি যেতে চাই না, সামনে পড়তে চাই না কেন বুঝি না মানুষটা। অনেক কিছু ভাবতে ভাবতে ঘর থেকে বের হয়ে ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়ালাম। জাহাঙ্গীর তোমার ঘর গোছানোর কাজ কি আগে? আমরা আর একটু পরে বের হয়ে যাব, তোমাদের সাথে যেতে বললাম, যাবে না? বেশ ভালো কথা, কিন্তু একটা মানুষ যদি বাড়ি থেকে কোথাও বের হওয়ার জন্য রওনা হয় তখন তাদের সাথে থাকতে হয়, এটা তুমি বোঝো নাকি বোঝো না? মা থাম, কি করছিস? ওর কাজ ছিল, সেগুলো করতে হবে। স্যার এতগুলো বছরে কখনো আমার সাথে এতটা উচ্চস্বরে কথা বলেনি। আমার চোখ দুটো ভিজে আসছে, বহু কষ্টে আটকে রেখেছে, যে কোনো সময়ে সমুদ্রের স্রোতের মতো বয়ে যেতে শুরু করতে পারে। জাহাঙ্গীর খুব শান্ত গলায় বলল, নাস্তা খেতে বসো, আবার কবে থেকে একসাথে খাবাও তার ঠিক নেই। আমি সাবার পাশে চেয়ার টেনে বসলাম। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, আসলে আমি কি বলবো তাও বুঝতে পারছি না। আর স্যারের এমন ব্যবহার বা কারণ কি তাও আমার অজানা। নানা রকমের কথা ভাবছি আর নাস্তা খাচ্ছি, এমন সময় মা বলল, মা 4 বছরের বেশি সময় আমরা একসাথে ছিলাম, প্রায় সবটা সময়। এভাবে তোকে একা রেখে যেতে আমাদের একটু ভালো লাগছে না, বিশেষ করে সাবাকে। সেই পিচ্চি পুতুলটা আজ কত বড় হয়ে গেছে, ওকে না দেখে থাকতে আমার খুব কষ্ট হবে। এই জন্য বলেছিলাম তোরা চল আমাদের সাথে। অনেকটা সময় নিজেকে বেশ সামনে নিয়েছি, মুখে হাসি ফুটিয়ে, মা আপনারা যান, পরিবর্তে না হয় আমরাও যাব। 10-12 দিন পর সাবার পরীক্ষা, আপনি বলেন এ সময় কি কোথাও যাওয়া সম্ভব? এভাবে আরও অনেক কথা হলো আমাদের সকলের মাঝে। এক সময় মা আর স্যার বিদায় নিয়ে রওনা হয়ে গেল কুমিল্লার উদ্দেশ্যে। এক দৃষ্টিতে চেয়ে রইলাম গাড়ি অদৃশ্য হবার আগ পর্যন্ত। তারপর সাবাকে সাথে নিয়ে রওনা হলাম স্কুলের উদ্দেশ্যে। সাবাকে স্কুলে দিয়ে বাসায় ফিরলাম, বাড়িটা একদম ফাঁকা। মা থাকতো সবসময় বাড়িতে, আজ মা নেই বাড়িতে, গল্প করার মতো কেউ নেই। আমি আমার জীবনে 2জন মানুষকে কখনো ভুলতে পারবো না, আমার শাশুড়ি আম্মা আর একজন স্যারের মা। এদের দুজনের কাছ থেকে এত এত ভালোবাসা পেয়েছি যা কাউকে বলতে বা বুঝাতে পারবো না। বিকেলে সাবাকে পড়াতে বসেছি, আজ বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। প্রতিদিন বিকেলে এ সময় মা আর আমি বসে গল্প করি, টিভি দেখি, চা খাই। আজ একদম ভালো লাগছে না। রাতের খাবার খেতে এসেও একই রকম অবস্থা, পুরো নীরব হয়ে রয়েছে বাড়িটা। মা নেই, স্যার নেই, আজ খাবার খেতেও ভালো লাগছে না। খেতে খেতে 3টা দিন চলে গেল। স্যারের সাথে কি তবে ঝর্ণার বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল? হলেই বা আমার কি, এমনটা তো হবার কথা। আমার কষ্ট লাগার কোনো কারণ নেই, বরং আমার আরও খুশি হবার কথা। তবে এত কেন কষ্ট লাগছে বুঝতে পারছি না। মনে হচ্ছে বুকের উপর
বিশাল বড় একটা পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে। সাবাকে পড়াতে বসেছি, এমন সময় কলিং বেলটা বেজে উঠলো। আমি দৌড়ে যেয়ে দরজা খুলতে মা আর স্যারকে দরজার সামনে দেখতে পেলাম। মা মুখটা কালো করে রেখেছে, স্যারকে বেশ ফুরফুরে মেজাজে দেখতে পেলাম। আমি বাইরে আরও কাউকে খুঁজতে লাগলাম, কিন্তু না, আর কেউ আসেনি। মা আর স্যার বাড়ির ভিতরে ঢুকলো। আমি মায়ের হাত থেকে ব্যাগটা নিয়ে দোতলায় নিয়ে উঠতে শুরু করলাম। মাও পিছু পিছু আসছে। দোতলায় উঠে মায়ের রুমে ঢুকে জিজ্ঞাসা করলাম, মা শরীর কি খারাপ? মা, না রে, মনটা ভালো নেই। কেন মা, কি হয়েছে? মা, আর বলিস না, কোনোভাবেই ছেলেকে বিয়েতে রাজি করাতে পারলাম না। কোনো না কোনো উসিলায় দেখবে ছেলেটা। ঝর্ণা মেয়েটার মুখের দিকে আর তাকানো যায় না। বোনটারও মন খারাপ। আরও কিছুদিন সময় চেয়ে এবারের মতো চলে আসলাম। কথাগুলো শুনে কেন জানি বুকের উপর থেকে পাথর চাপা কষ্টটা কমে যেতে শুরু করলো। মা, চা খাবেন? চা করি। মা, হ্যাঁ, কতদিন তোর হাতে চা খাই না। আমি ফ্রেশ হয়ে আসছি, তুই যে চা রেডি কর। আচ্ছা ঠিক আছে বলে আমি সিঁড়ি ধরে নিচে নেমে আসলাম। রান্নাঘরে ঢুকে চায়ের পানি গরম দিলাম। হঠাৎ করে ডাইনিংয়ে এসে স্যার বলল, 1 কাপ চার বেশি করে কইরো। সাবা আর স্যারের ডাইনিংয়ে গল্প করছে, তাদের সাথে মাও যোগ দিল। আমি চা বানিয়ে নিয়ে ডাইনিংয়ে তাদের সাথে যোগ দিলাম। সাবা, নানু গ্রামের বাড়ি দেখতে কেমন? মা, খুবই সুন্দর। তোমার পরীক্ষা শেষ হোক, একসময় তোমাকে নিয়ে যাব গ্রামের বাড়িতে। সাবা খুশি হয়ে মাকে জড়িয়ে ধরলো। স্যার সাবাকে বলল, তুমি গ্রামে যে কি করবে? এখানেই ভালো আছো। গ্রামে ধুলোবালি কাদামাটি, হাঁটতে পাবে না, খেলতে পাবে না, তার চেয়ে আমাদের শহর খুব ভালো। আমি স্যারের কথা শুনে হাসছি। জাহাঙ্গীর, এই হাসতো কেন? আমি কি ভুল বললাম? হ্যাঁ স্যার, অনেকটা ওরকম। জাহাঙ্গীর, মানে কি? ওই যে বললেন ধুলোবালি ভরা। আসলে স্যার গ্রামের চেয়ে শহরে ধুলোবালি বেশি। আর কাদামাটির কথা বলছেন, গ্রামের মেঠো পথ, কৃষি জমি, এসবের ঘ্রাণই আলাদা। গ্রামের কাদা জমি শরীরে মেখে আমি বড় হয়েছি। আমি গ্রামের মেয়ে। গ্রামে যে সুখ আছে তা আপনি পৃথিবীর কোনো শহরেই পাবেন না। আমার খুব ইচ্ছে, যদি কখনো সুযোগ হয় তবে গ্রামে খুব সুন্দর একটা দোতলা বাড়ি করব, যার ছাদে দাঁড়িয়ে খোলা বা আকাশ, মুক্ত বাতাস, সে বাতাসে দোল খাওয়া, ধান ক্ষেত দেখা যাবে। স্যার কিছু বলতে যাবে তার আগে মা স্যারকে থামিয়ে দিয়ে বলল, মা, কি শুরু করলি তোরা দুজন? একটু থামবি? চা খেয়ে নে শান্তি মতো, তারপর না হয় ঝগড়া করিস দুজন মিলে। আমি আর স্যার একসাথে হেসে উঠলাম। সাবা বলে উঠলো, সবাই চুপ করো, নানু চা খাবে। সাবার কথায় এবার সকলে একসাথে শব্দ করে হেসে উঠলাম। আজ 3 দিন পর বাড়িটা পরিপূর্ণ। গত 3টা দিন বাড়িটা নীরব নিস্তব্ধ। আজ গল্প, হাসি, আনন্দে মেতে উঠছে পুরো বাড়ি। বেশ ভালোই লাগছে। আসলে বাড়িতে এমন না হলে হয়, হাসি থাকবে, আনন্দ থাকবে। যে হাসি আর আনন্দে চাপা পড়বে অনেক দুঃখ কষ্টের গল্প। রাতে খাবার খেয়ে সাবাকে নিয়ে বিছানায় এসে শুয়ে পড়তে মনে হলো, ঘুমের দেশ থেকে আজ সকল ঘুম আমাদের চোখে বেড়াতে এসেছে। মুহূর্তেই ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে দিন চলে যায়। সবার পরীক্ষা সামনে চলে আসে। মাথায় খুব চিন্তা হচ্ছে, আমারও পরীক্ষা শুরু হয়ে যাবে আর কিছুদিন পর। আমি জানি সবার পরীক্ষা ভালো হবে। ওর ব্রেন খুবই ভালো। আমার প্রস্তুতি আল্লাহর রহমতে ভালো। এবার পরীক্ষা শেষ হলে 1টি বছর ভার্সিটিতে থাকবো। তারপর শেষ হয়ে আমার ভার্সিটি জীবন। তার আগে আমাকে একটা জব জোগাড় করতে হবে, যাতে নিজের একটা ঠিকানা করতে পারি। দেখতে দেখতে সবার পরীক্ষা শেষ হয়ে গেল, এদিকে আমারও পরীক্ষা শুরু হয়ে গেল। সবার স্কুল বন্ধ, তাই ওকে বাসায় মায়ের কাছে রেখে আমি চলে আসি পরীক্ষা দিতে। মাঝে মাঝে স্যার আমাকে ভার্সিটিতে দিয়ে যেতে। আমি কোনো না কোনো ওসিলা দেখে স্যারের সাথে আসি না। মানুষটা যে আমার ভুলে যেতেই হবে, ভুলে থাকতে হবে, যেমন করে ভুলে আছি শাকিল নামক সেই বেঈমানটাকে। আমার জীবনে যে সুখের কোনো সুর বাজে না, হারিয়ে খুঁজি বারবার সুখের ঠিকানা। নদীর জোয়ার ভাটার মতো হয়ে গেছে জীবনটা। সুখ এখন মনে হয় আমার কাছে মরীচিকা। হারানোর সুর যতই খুঁজি না কেন, যে সুর আর ফিরে পাবো না। দিনগুলো কেটে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে একটা একটা করে আমার পরীক্ষা। মনে বিষাদ ভর করেছে। কত শত অভিমান মনের মাঝে এসে জমা পড়ছে, তবুও আল্লাহর উপর ভরসা রেখে হাসি মুখে বেঁচে রয়েছি। আমি জানি আল্লাহ যা করেন তার বান্দার মঙ্গলের জন্য করেন। নিশ্চয় আল্লাহ আমার জন্য যা কল্যাণকর তাই রেখেছেন। 5 বছরের বেশি সময় এ বাড়িতে রয়েছি। সবাইকে কত আপন মনে হয়। অবশেষে পরীক্ষা শেষ হয়ে এলো। অবসর সময়গুলোতে আমি পত্রিকা দেখে চাকরির জন্য যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাও আমাকে বেশ সাহায্য করে চলেছেন। মাঝে মাঝে আমাকে সাথে করে নিয়ে যান। আমি ইন্টারভিউ দেওয়ার সময় সাবা মায়ের সাথে থাকে। সাবা আবার নার্সারি থেকে 1ম শ্রেণীতে উঠেছে। বেশ চঞ্চল হচ্ছে দিন দিন মেয়েটা। কোথা থেকে তেমন কোনো সাড়া পাচ্ছি না চাকরির, তবুও চেষ্টা চালিয়ে যাও। অনেকে বলেছেন জানানো হবে। আমি এতে হতাশ হইনি, কারণ আমার কোনো অভিজ্ঞতা নেই চাকরি করার। তাই চাইলে খুব সহজে চাকরিটা পাবো না, এটা আমি ভালো করে জানি।
এক সকালে স্যার অফিসে চলে গেছেন, আমি সাবাকে স্কুলে দিয়ে এসেছি। মুখটা কালো করে সোফায় বসে রয়েছে। মাকে কখনো এভাবে আমি থাকতে দেখিনি। আমি দ্রুত মায়ের কাছে ছুটে এসে জিজ্ঞাসা করলাম, মা আপনার কি হয়েছে? মা, তুই আমার সাথে কথা বলিস না। আমি এতদিন যদি জানতাম তোর জন্য আমার এত বড় ক্ষতি হবে, তাহলে প্রথম দিনে আমি তোকে বাড়ি থেকে বের করে দিতাম। তোকে তো এতগুলো দিন আমি নিজের মেয়ের মতো দেখেছি। মায়ের কথা কোনো কিছু বুঝতে পারছিলাম না। সব কিছু কেমন এলোমেলো মনে হচ্ছে আমার কাছে। কোথায় আর কি গন্ডগোল লাগলো? মা, আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে। মা, আমার ছেলে বিয়ে করতে চায় না কারণ তুই, বলে কান্না করতে শুরু করলো। মায়ের এমন কথা শুনে আমি অবাকের চূড়ান্ত এসে পৌঁছালাম। কি বলছেন মা এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার বিয়ে করছে না, এর জন্য আমাকে কেন দোষী বলছেন? আমি কি এমন ভুল করলাম? যতটা পেরেছি নিজেকে সামলে রেখেছি। স্যারকে ভালোবেসেও তা প্রকাশ করিনি ভুল করে। কখনো ভুলেও মনের কথা একটিবারের জন্য মুখে নিয়ে আসিনি। অথচ আমি কি করে তার বিয়ে না করার পেছনে দায়ী, এটাই বুঝতে পারছি না। মা, রত্না, তুই কোথাও চলে যা। আমার ছেলের জীবনটা নষ্ট করিস না। তোর কাছে অনুরোধ করছি। তোর যত টাকা লাগে আমি দেবো, তবুও তুই সাবাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যা। বেশ তো মা, আপনি বলেছেন আমি চলে যাব, কিন্তু আমার অপরাধটা কি সেটা কি আমি জানতে পারি? কি ভুলের জন্য আমাকে দোষী করা হচ্ছে? মা কান্না থামিয়ে, দোষ তোর না, আমার ছেলের, আমি জানি না। কিন্তু আজ যখন আমি ওর রুমে যাই তখন একটা ডায়েরি পাই টেবিলের উপর। ছেলে আমার ডায়েরি লেখার শখ কখনোই ছিল না, তাই কৌতূহল না থামাতে পেরে আমি ডায়েরির পৃষ্ঠা উল্টাতে শুরু করলাম। ডায়েরির প্রতিটা পাতায় শুধু তোকে নিয়ে লেখা। আমার ছেলে নাকি তোকে ভালোবেসে ফেলেছে। তুই বল, এটা কি মেনে নেওয়া সম্ভব? আমাকে তো সমাজের মানুষের সাথে মুখ দেখাতে হবে, এ সমাজে বসবাস করতে হবে। সবচেয়ে বড় কথা, আমি যে আমার বোনকে কথা দিয়েছি ঝর্ণাকে এবারই বউ করে নিয়ে আসবো। এখন তুই বল আমি কি করব? মায়ের কথা শুনে আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। এসব আমি কি শুনছি? নিজের কানকে যেন আমি বিশ্বাস করতে পারছিলাম না। স্যারের মনের ভিতর এত কিছু ছিল, অথচ বাইরে থেকে পৃথিবীর কোনো মানুষের বোঝার ক্ষমতা হবে না তার ব্যবহারে। এই 5 বছরের বেশি সময় আমি ভুল করে বুঝতে পারিনি তার মনের কোণে আমার জন্য জায়গা সৃষ্টি হয়েছে। হুট করে মা 2 হাত দিয়ে আমার হাত চেপে ধরে মিনতি করে বলতে শুরু করলো, প্লিজ রত্না, তুই চলে যা, নয়তো সব কিছু ছেড়ে আমাকেই চলে যেতে হবে। হয় এবারে ছেড়ে, নয়তো দুনিয়া ছেড়ে। আমি জীবনে কখনো অসম্মানিত হয়নি, আর তাই হতে চাই না। আমি চোখের পানি মুছে, এ কি করছেন মা? আপনি আমাকে আদেশ করবেন এবারে ছেড়ে দেবার জন্য? আপনি মা, আমি সন্তান। আমি আপনার অসম্মানের কারণ হয়ে কখনো বেঁচে থাকতে চাই না। আমি চলে যাব, বহু দূরে চলে যাব। আপনাকে কোনো টেনশন করতে হবে না মা। তো যখন যত টাকা লাগবে, যে কোনো সাহায্য লাগবে আমাকে বলবি, আমি তোকে সাহায্য করব। বলতে বলতে মা উপরে উঠতে শুরু করলো। শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে নিজের রুমে গিয়ে এগিয়ে যাচ্ছে, এমন সময় কলিং বেলটা বেজে উঠলো। অসময় কে এলো? চোখের পানি মুছিয়ে যে দরজা খুলতে দারোয়ান চাচা বলল, আপনার নামে এই কুরিয়ার এসেছে। আমি অবাক হয়ে খামটা হাতে নিলাম, কেননা আমি এখানে থাকি এটা আমার কোনো পরিচিত জনেরা জানে না। তাহলে কোথা হতে আসলো এই চিঠি? ভাবতে ভাবতে এগিয়ে চললাম নিজের রুমের দিকে। ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে খামটা খুলে মনের ভিতরে আনন্দের বন্যা বয়ে যেতে লাগলো। আমি আরও একবার প্রমাণ পেলাম আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। আমি চিঠিটা খামের ভিতরে ঢুকিয়ে নিলাম। এরপর আমার আর সাবান প্রয়োজনীয় জিনিসপত্র, জামা কাপড় দুটো ব্যাগ গুছিয়ে ওয়াশরুমে ঢুকে চোখের পানি দিয়ে ফ্রেশ হয়ে রওনা হলাম সাবার স্কুলের পথে। সাবাকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরে আসলাম। সাবাকে ফ্রেশ হতে বলে আমি দোতলায় চলে আসলাম। স্যারের রুমের ভিতরে ঢুকে টেবিলের উপর রাখা ডায়েরিটা লুকিয়ে নিয়ে মায়ের রুমের দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিলাম। মা রুমের ভিতর থেকে বের হয়ে আসলো। তার মন ভালো নেই আমি জানি। চলুন দুপুরের খাবার খেয়ে নেবেন। মা, আমার ক্ষুধা নেই, তোরাই খেয়ে না। খাবো না মা, আজ না হয় 3 জন শেষবারের মতো একসাথে খেয়ে নিই। স্যার আসার আগে আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব। তাই মা প্লিজ চলুন, শেষবারের মতো একসাথে বসে খেয়ে নিই। হয়তো আর কখনোই আপনার সাথে বসে খেতে পারবো না, গল্প করতে পারবো না। মা, আজই চলে যাবি? মানে কোথায় যাবি? এই শহরে কত ভয়ঙ্কর সে কি তুই জানিস? আগে একটা ব্যবস্থা কর, তারপর না হয় বাড়ি থেকে বেরোবি। কিচ্ছু হবে না মা, যার কেউ নাই তার জন্য আল্লাহ যথেষ্ট। এই যে গত 5টা বছরের বেশি সময় আমি এখানে ছিলাম, এই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন বলে থাকতে পেরেছিলাম। এখন যদি আল্লাহ চান আমাকে অন্য ব্যবস্থা, তিনি করে দিতে পারবেন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মায়ের চোখের পানি টলমল করছে। তাই মাকে হাসানোর জন্য বললাম, এখন কি খাওয়ানোর জন্য যাবেন, নাকি এ বাড়িতে আমার রিজিক সকালেই শেষ হয়ে গেছে? মা 2 হাতে চোখের পানি মুছে, কি বলিস এসব? দুজনে এক ছাদের নিচে নেমে আসলাম। ডাইনিংয়ে এসে সাবাকে ডাক দিয়ে সাবা দ্রুত ডাইনিংয়ে চলে আসলো। এসে রোজকারের মতো মায়ের পাশে চেয়ারটাতে বসলো। মা সাবার মুখে খাবার তুলে খাইয়ে দিচ্ছে। আমি জানি এই দৃশ্য আর কোনোদিন দেখতে পাবো না। আমার কাছে ক্যামেরা থাকলে শেষবারের মতো ঘটে যাওয়া দৃশ্যটা আমি ক্যামেরাবন্দি করে রাখতাম। মায়ের কাছে চোখের
পানি চলে এসেছে, হয়তো মাও বুঝতে পেরেছে এরপর আর কেউ নানু নানু বলে ছুটে আসবে না তার কাছে। হয়তো এইটুকুন বাচ্চা মেয়েটা আর জানাবে না তাকে। সেই 2 বছর বয়সে আসা সাবা আজ 7টা বছর বয়সের বেশি হয়ে গেছে। আদর যত্ন মায়া মমতা কোনো কিছু কামতে ছিল না মায়ের। তবু দিনের শেষে সব মায়েরা চাইবে তার ছেলেটা কিংবা তার মেয়েটা ভালো থাকুক। তার জন্য সারাটা জীবন এত কষ্ট করা, নিজের সব কিছু বিচরিত নিয়ে তাদের মানুষ করা। 2 মগ গরম গরম চা করে নিয়ে এসে 1 কাপ মায়ের দিকে এগিয়ে দিলাম আর 1 কাপ নিজের কাছে রাখলাম। মায়ের হাতটা শক্ত করে চেপে ধরে, আমি যদি কোনো অন্যায় করে থাকি তবে আমাকে মাফ করে দিবেন। আমি ইচ্ছাকৃতভাবে কখনোই আপনাকে কষ্ট দেইনি বা দিতে চাইনি। তবুও যদি আমার ব্যবহারে আপনি কষ্ট পেয়ে থাকেন তবে ক্ষমা করে দেবেন। আমি জানি না আমি আল্লাহর দুনিয়াতে কি অন্যায় করেছি যার শাস্তি স্বরূপ আমি 3টা মাকে হারাতে চলেছি। মা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে, রত্নারে আমার হৃদয়টা জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। আমি পৃথিবীর কাউকে দেখাতে পারবো না বা বোঝাতে পারবো না আমি জানি আমি তোর প্রতি অন্যায় করছি, যা করছি তা ঠিক না, কিন্তু আমি তোদের বোঝাতে পারবো না আমার কেমন লাগছে। ইনশাল্লাহ মা, সব ঠিক হয়ে যাবে, আপনি কোনো রকম চিন্তা করবেন না। আর হ্যাঁ, নিয়মিত ওষুধ খাবেন, আমি ভালো থাকবো। আমাকে নিয়ে, সাবাকে নিয়ে একদম চিন্তা করতে হবে না মা। কিন্তু তোরা যাবি কোথায়? আমি মুখে হাসি ফুটে, আল্লাহ যেখানে রিজিকের ব্যবস্থা করে রেখেছেন সেখানে যাব। বাড়ি থেকে বের হবার ঠিক আগ মুহূর্তে মা তার নিজের গলার সোনার চেনটা সাবার গলায় পরিয়ে দিল। আমি অনেক নিষেধ করলেও মা শুনলেন না। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সন্ধ্যার আগে আগে বাড়ি থেকে বের হয়ে পড়লাম। বেশি দেরি করলে ছাদ চলে আসবে, তখন বের হওয়া সম্ভব হবে না। সোজা রওনা হয়ে গেলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আস্তে আস্তে রাত 8টা বেজে গেল। টিকিট কাটতে যেয়ে জানতে পারলাম রাত 10:30টার আগে বাস ছাড়বে না রাঙামাটির উদ্দেশ্যে। কাউন্টারে বেশি সময় বসে থাকতে পারলাম না, তাই সাবাকে নিয়ে একটা হোটেলে যেয়ে বসে সাবার জন্য নাস্তা কিনে খাওয়াতে শুরু করলাম। যেন সময় কাটতেছে না, প্রতিটা মিনিট কতটা কষ্টে কাটছিল সে শুধু আমিই জানি। অবশেষে রাত 10:30টায় বাস ছাড়লো। দীর্ঘ সময় বাসে বসে থেকে সকাল 7:30টার দিকে বাস থেকে নামলাম। চিঠিতে থাকা ঠিকানায় আরেকবার দেখে সে জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। এত সকাল সকাল আমাকে দেখে বেশ অবাক হয়ে গেল এবং বললেন, আপনি জার্নি করে এসেছেন, ফ্রেশ হয়ে নিন। আমাকে তো 3 দিন সময় দেওয়া ছিল রিপোর্ট জানানো, আপনি জয়েন করবেন কিনা। আমি হাসি মুখে জানালাম, আসলে ফ্রি ছিলাম তাই চলে আসলাম। বেসরকারিভাবে পরিচালিত এই সংস্থার কাজ হচ্ছে উপজাতি ছেলেমেয়েদের লেখাপড়ার কাজকর্ম পরিচালনা করা। আমি সব কিছু বুঝে নিলাম। আমাকে থাকার ব্যবস্থা করা হলো। স্কুলের কাছে 2 রুমের একটা বাসা নিলাম। নিরিবিলি পরিবেশ বাসাটা বানানো। এখানে বাড়িঘরগুলো একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব অনেকটাই। সকাল থেকে সবার শরীর খুব অসুস্থ, ভালোই জ্বর এসেছে। বিকেলে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার চেক আপ করে ওষুধ দিল। রাতে বিছানায় বসে রুমনের কাছে চিঠি লিখতে শুরু করলাম। অনেকদিন যোগাযোগ নেই, কেমন আছে কী করছে জানা দরকার। জাহাঙ্গীরের মাকে অনেক বলে করে বুঝিয়েছি। সারা রাত শহরের অলিতে গলিতে রত্নাকে খুঁজছি, কোথাও ওদের পাইনি। পরের দিন সকাল থেকে আমি আদিবাসী শিশুদের পড়াতে শুরু করলাম। জীবনে আরেকবার সংগ্রাম শুরু হলো। একজনকে দিয়ে চিঠিটা পোস্ট করে দিলাম গ্রামের উদ্দেশ্যে। রুমন চিঠিটা পেলে নিশ্চয়ই উত্তর দেবে এই বিশ্বাসে। শরীরে জ্বর কমেনি, খুব চিন্তা হচ্ছে। সাবাকে রেখে বিকেলে আমি একাই ডাক্তারের কাছে আসলাম এবং তাকে সবটা জানালাম। ডাক্তার দেখুন, ভয়ের কোনো কারণ নেই, সব কিছু ঠিক হয়ে যাবে। আসলে আবহাওয়া পরিবর্তনে মানিয়ে নিতে পারিনি। 2-4 দিনের ভিতর সব ঠিক হয়ে যাবে। আমি আরও কিছু ওষুধ দিয়ে চালিয়ে নিন। ডাক্তার আরও কিছু ওষুধ দিলে আমি সেগুলো নিয়ে বাসায় ফিরে আসলাম। সাবার পাশে বসে ওর মাথায় হাত দিচ্ছি। এমন সময় সাবা, মা আমার নানু বাড়িতে যাবো না? তুমি বড় হলে আমরা যাব। আমি যে চাকরি নিয়েছি মা, অনেক ছোট ছোট ছেলে মেয়েকে পড়াতে হবে তোমার মতো। তারপর নানু আঙ্কেল আসবে না আমাদের সাথে দেখা করতে? আসবে তো, তুমি বড় হলেই আসবে। এখন কথা না বলে চুপ করে শুয়ে ঘুমিয়ে থাকো। সবাই চুপ করে শুয়ে রইল। আমি উঠে যে ব্যাগ খুলে ডায়েরি বের করে নিয়ে সবার মাথায় হাত বুলিয়ে দিয়ে ডায়েরি পৃষ্ঠা উল্টাতে শুরু করলাম। ডায়েরির প্রথম পৃষ্ঠায় লেখা, আমার তেমন ডায়েরি লেখার অভ্যাস নেই। আজ কত বছর পর ডায়েরি লিখছি তা মনে করতে পারছি না। বেশ কিছুদিন আগে রত্না নামক একটা মেয়েকে বাসায় নিয়ে এসেছি। ওর সাথে ছোট্ট একটা বাচ্চা মেয়েও আছে, ওর নাম সাবা। খুবই মিষ্টি চেহারা বাচ্চা মেয়েটার আমার ভীষণ ভালো লাগে সাবার সাথে খেলা করতে। অপর পৃষ্ঠায়, দেখতে দেখতে 6 মাসের বেশি ওরা দুজন আমাদের বাড়িতে। মাকে টুকিটাকি কাজে সহযোগিতা করে। মা রত্নাকে কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। যখন জেনেছি মেয়েটা খুব অসহায়, ওর কে নেই, সবচেয়ে বড় কথা স্বামী পরিত্যাজ্য। মা চায় মেয়েটা নিজের পায়ে দাঁড়াক, শিক্ষিত হবে। সকলে মিলে একসাথে ঈদের মার্কেটিং করলাম। বাসায় এসে মেয়েটাকে খুব কান্নাকাটি করতে দেখে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আমার মনে হলো মেয়েটা তার স্বামী সংসারের কথা মনে করে এই কাঁদছে। আমি ঈদের পরের দিন সেখানে চলে আসলাম সকল ঘটনা জানানোর জন্য।
বাসায় এসে জানে আমি কলিগের গ্রামের বাড়িতে এসেছি, কিন্তু না, আমি এসেছি রত্নার শ্বশুর বাড়িতে। কিন্তু স্বামীকে পেলাম না। সে সত্যি সত্যি বিয়ে করেছে, সে তার স্ত্রীকে নিয়ে তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছে। সব কিছু জানতে পারি রত্নার শাশুড়ির কাছে। সত্যি রত্নার শাশুড়ি খুব ভালো মানুষ। আমি ওনার কাছে মিথ্যে বলতে পারলাম না, বলে দিলাম রত্না আমাদের বাড়িতে আছে। উনি কান্না করে দিল, দুহাত দিয়ে আমার হাত চেপে ধরে বলল আমার মেয়ে আর নাতনিটাকে দেখে রাখবে। এই অশান্তি থেকে গিয়ে বেঁচে গেছে। আমি আল্লাহর কাছে নামাজ শেষ করে ভালো ওর জন্য দোয়া করি। আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে বাবা, এখানে থাকলে আমার নাতনি রত্না কেউ বেঁচে থাকতো না। আরও অনেক কথা হলো ওনার সাথে, আশেপাশে মানুষজনের সাথে কথা বলে জানতে পারতাম রত্না সত্যি খুবই ভালো একটা মেয়ে। স্বামীটার চরিত্র খারাপ হওয়াতে সংসার করতে পারলো না। আমি রত্নার স্বামীকে বুঝিয়ে রত্নাকে তার কাছে ফেরত দেওয়ার জন্য গেলে রত্নার শাশুড়ি আর গ্রামের মানুষজনের কথা বুঝতে পারলাম তাকে যেন এখানে ফেরত পাঠানো যাবে না। আসলে সে চলেছে খারাপ কিছুই করেনি, বরং ভালো করেছে। এখানে থাকলে হয়তো তিলে তিলে মারা যেত মেয়েটা। সব কিছু জানার পরে মেয়েটার প্রতি খুব মায়া হচ্ছে। এরপর 1 বছরের বেশি সময় রত্না আমাদের বাড়িতে ছিল। আজ ওর ইন্টার এক্সাম ছিল, আমি সাথে করে নিয়ে গেছিলাম, কিন্তু অফিসের কাজে আটকে যাবার কারণে আসতে দেরি হয়ে যায়। কিন্তু রত্নাকে আমি যেখানে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম সেখানেই দাঁড়িয়ে আছে। রোদে ঘেমে মেয়েটা একাকার হয়ে গিয়েছিল। গাড়ির ভিতরে বসে যখন হিজাবটা খুললো তখন দেখতে পেলাম ওর ফর্সা মুখটা রোদে পুড়ে লাল টকটকে হয়ে গেছে। সব দোষ আমার। আমি যদি সময় মতো আসতাম তাহলে এমনটা হতো না। ওকে নিয়ে আইসক্রিম খেলাম। ওর আইসক্রিম খুব পছন্দের, আমি বুঝতে পারলাম। আমি অপলক ও খাওয়া দেখেই চলেছি, মাথা নিচু করে খাচ্ছে। ডায়েরি এই পর্যন্ত পড়ে আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। মানুষটা আমার জন্য আমাদের গ্রামে গিয়েছিল যাতে করে আমি শাকিলের কাছে যেতে পারি। আমার এই মুহূর্তে আর সামনের পৃষ্ঠা পড়ার মতো সাহস হচ্ছে না, তাই ডায়েরিটা বন্ধ করে রেখে দিলাম। সাবা ঘুমিয়ে গেছে, আমি ওর ঘুমন্ত মুখে আলতো করে চুমু এঁটে দিলাম। দেখতে দেখতে 7টা দিন কেটে গেল। সাবার শরীর অনেকটা সুস্থ। আমি স্কুলে ক্লাস নিচ্ছি এমন সময় পরিচিত একটা কণ্ঠ দরজার সামনে এসে থেকে বুবু বলে ডেকে উঠলো। আমার সমস্ত শরীর কেঁপে উঠলো। দীর্ঘ 5 বছর পর আমি ডাক্তার শুনতে পেলাম রুমান এসেছে। আমি ভেবেছিলাম হয়তো ও চিঠি পায়নি, তাই কোনো উত্তর আসেনি, কিন্তু ও নিজেই আমার সাথে দেখা করতে ছুটে এসেছে। আমার 2 চোখের পানি টলমল করছে। আমি ছুটে যেয়ে দরজার সামনে দাঁড়ালাম। রুমন ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলো। রুমন, বুবু কতদিন পর তোমাকে দেখছি, তোমার মুখটা এত মলিন হয়ে গেছে কেন? আমাদের সাবা বুড়িটা কোথায় আছে? আমি বাচ্চাদের ছুটি দিয়ে দিলাম। সাবা ভিতর থেকে বের হয়ে দেখিয়ে দিলাম। রুমন যে সাবাকে কোলে তুলে নিল। রুমনকে নিয়ে বাড়ি চলে আসলাম। রুমন আর সাবা দুষ্টামি করছে। কেমন আছিস ভাই? রুমন, খুব ভালো আছি বাবু, কতদিন পর তোদের দেখা পেয়েছি। আমি কি ভালো না থেকে থাকতে পারি? চাচা চাচি কেমন আছে? দুজনেই ভালো আছে। মা বাবা তোকে খুব মনে করে। তোর জন্য কিছু খবর আছে। কি খবর? তোর শাশুড়ি আর শাকিল ভাই দুজনে মারা গেছেন। আম্মা মারা গেছেন, কথাটা শুনে হৃদয়টা ফেটে যাচ্ছিল। চোখ বেয়ে নিজের অজান্তে পানি টপ টপ করে গড়িয়ে পড়ছে। খুব কষ্ট লাগছিল। আমার মেয়েটা অল্প বয়সে এতিম হয়ে গেল। কি করে এমনটা হলো? রুমন, তোর শাশুড়ি তুই চলে আসার পর থেকে অসুস্থ থাকতো। শাকিল ভাই তেমন কেয়ার করতো না। তুই আসার বছরখানেক পর উনি মারা যায়। ব্যাগ থেকে একটা চিঠি বের করে এটা শাকিল ভাই তোকে দেওয়ার জন্য আমাকে দিয়েছিল। আমি চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম। প্রিয় রত্না, জানি না কোথায় আছো, কেমন আছো, তবে বিশ্বাস করি আমার কাছ থেকে চলে যেয়ে ভালোই আছো। কেননা আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমার সাথে বেইমানি করেছি, তোমার ভালোবাসা নিয়ে প্রতারণা করেছি। তোমার মনে অনেক প্রশ্ন আর অভিমান নিয়ে এ বাড়ি ছেড়ে তুমি চলে গেছো। আমি নষ্ট ছিলাম না, কিন্তু তোমার মনে আছে সাবা হবার কিছুদিন পর আমি বন্ধুদের সাথে ঢাকা শহরে বেড়াতে যাই। সেখান থেকে আমার নষ্ট হওয়ার শুরু। ওদের পাল্লায় পড়ে আমি অন্য নারীর প্রতি আসক্ত হই। সেখান থেকে আর ফিরে আসতে পারিনি। হয়তো তুমি কোনোদিন জানতে না যদি আমি ধরা না খেতাম আর আমার বিয়ে না হতো। আমি তোমার সাথে আর মায়ের সাথে যে অন্যায় করেছি তার শাস্তি আল্লাহ আমাকে ভুল করেননি। এতটুকু দেরিতে হলো আল্লাহ তো শাস্তি দিয়েছেন। আমার শরীরে ক্যান্সার ধরা পড়ছে। আমি জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছি, জানি না আর কতদিন পৃথিবীর আলো দেখতে পাবো। তোমাকে আর সাবাকে দেখতে খুব ইচ্ছে করছে। আমি তোমাদের অনেক জায়গায় খুঁজেছি, জানি পাবো না, তবুও খুঁজেছি। জানি তোমাদের না দেখার অপূর্ণতা নিয়ে আমাকে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। আমার খারাপ সময় দেখে আমার দ্বিতীয় স্ত্রী চলে গেছে। আমার যাবতীয় সম্পত্তি আমি তোমার আর সাবার নামে লিখে দিয়েছি, যার দলিল রুমনের কাছে আমি দিয়ে যাচ্ছি। আমি কখনোই, যদি কখনো পারো আমাকে ক্ষমা করে দিও। ভালো থেকো, খুব ভালো থেকো। এরপর আর কিছু লেখা নেই। নিজের চোখের পানি মুছে নিলাম। না, শাকিলের মৃত্যু আমার কষ্ট লাগছে না। সে শাস্তি পেয়েছে, আল্লাহ ছাড় দেন না, কিন্তু ছেড়ে দেন না। কষ্ট লাগছে মেয়েটার জন্য। সে অল্প বয়সে বাবা ছাড়া হয়ে গেল। যদিও সাবাটার জীবনে ওকে বাবা ছাড়াই মানুষ করতাম, মায়ের জন্য ভীষণ কষ্ট লাগছে।
রুমন, বুবু কাঁদিস না, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, চল গ্রামে ফিরে যা। তুই না বলেছিলি আমাকে প্রতিষ্ঠিত হতে? বুবু, আমি প্রতিষ্ঠিত হয়েছি, আমি একজন ইঞ্জিনিয়ার, তোরা সবার দায়িত্ব আমি, আমার একটুও কষ্ট হবে না। রুমন ইঞ্জিনিয়ার হয়েছে শুনে আমার ভীষণ ভালো লাগলো। আমি আর গ্রামে ফিরবো না রে, আমার এখানেই ভালো আছি। দোয়া করি তুই অনেক বড় হবি, একজন সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবি। রুমন, কি বলো বুবু, তোমাকে ছাড়া আমি বাড়ি ফিরবো না। আর আগামী মাসে আমার বিয়ে ঠিক আছে, তুমি না গেলে সব আয়োজন কি করে হবে? ঠিক আছে, আমি তোর বিয়ের আগেই চলে যাব বাড়িতে, শুধু তোর বিয়ে হওয়া পর্যন্ত, তারপর আমি আবার ফিরে আসবো। বিকেলে আমি আর রুমন সাবা বের হলাম ঘোরার জন্য। রুমন মার্কেট থেকে আমাকে একটা মোবাইল আর একটা সিম কার্ড দিল, ওর মোবাইল সেভ করে দিল, বলল এখন আমার যতটা দূরে থাকি না কেন আমাদের রোজ কথা হবে। রুমন 2 দিন থেকে গ্রামে চলে গেল, আমার জীবনের সংগ্রাম চলতে থাকলো। বাচ্চাদের স্কুলে পড়াচ্ছি, সাবাকে পড়াচ্ছি, সাবাও ওদের সাথে বেশ আনন্দে আছে। মাঝে মাঝে মা স্যারের কথা জানতে ইচ্ছে করে। আমি ওর প্রশ্নের জবাবে শুধু বলি, তুমি বড় হলে নানু আর আঙ্কেল তোমার সাথে দেখা করবে, তার জন্য তোমাকে লেখাপড়া শিখে শিক্ষিত হতে হবে। সাবাকে বোঝে জানি না, সে খুশি হয়ে বলে আমি অনেক লেখাপড়া করব। অবসর সময় আমি মাঝে মাঝে স্যারের লেখা ডায়েরিতে পড়ি, এই মানুষটা কেমন করে জানি আমাকে ভালোবেসে ফেলে, এতটা ভালোবাসা অথচ মুখ ফুটে কখনো বলেনি, হয়তো বলার সুযোগ হয়নি। মানুষটাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি, ভাগ্যে না থাকলে অনেক কিছু চেয়েও পাওয়া যায় না। মাঝে মাঝে ডায়েরিতে পড়ে দু চোখের পানি ফেলি সকলের অগ্র। আজ অনেকগুলো বছর পর গ্রামের বাড়িতে আসলাম। রুমনের বিয়ে উপলক্ষে 2 বছরের সাবা এখন 7 বছর হয়ে গেছে। গাড়ি থেকে নামতে রুমন দৌড়ে আসলো, পুরো বাড়ি রাস্তায় ফোনের পর ফোন করেছে, সেই ভোর থেকে এসে দাঁড়িয়ে রয়েছে, এক হাতে ব্যাগ অন্য হাতে সাবাকে বলে, রুমন বুবু আসতে কোনো কষ্ট হয়নি তো? না কষ্ট হয়নি, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। রুমার সাথে করে রিক্সা নিয়ে এসেছিল, রিক্সায় বসে গল্প করতে করতে চলে আসলাম বাড়ির সামনে। রিক্সা থেকে নামতে রুমনের বাবা মা বলে ডাকতে ডাকতে সাবা কোলে নিয়ে ঢুকলো, বাড়ির ভিতরে ঢুকলো। আমি রুমনের পিছু পিছু বাড়িতে ঢুকলাম। বাড়িতে আমার অনেক কতদিনের চেনা, এ বাড়িতে কেটেছে শৈশব কিশোরের দিনগুলো। বাড়িতে ঢুকতে চাচা চাচি সত্যি আসলো, বেশ ভালোই বয়সের ছাপ ফুটে উঠেছে দুজনের মুখে। চাচা আমার হাত ধরে কাঁদতে কাঁদতে প্রশ্ন করলো, কেমন আছিস? চাচি শাড়ির আঁচলে মুখ চেপে ধরে কাঁদছে। আমি হাত বাড়িয়ে দুজনকে ধরে বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন খুব ভালো রেখেছেন। তোমরা কেমন আছো? কতদিন পর তোমাদের দেখা। টুকটাক কথা বলতে বলতে পুরাতন আমার রুমটাতে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকতে আর পুরাতন মনে হলো না ঘরটা। নতুন বিছানার চাদর, পালিশের কভার, সুন্দর পরিপাটি করে সাজানো রুমটা। রুমন সে আগের মতো করেই আমার খেয়াল রেখেছে। ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসলাম। আজ কতগুলো বছর সকলে একসঙ্গে নাস্তা খেতে বললাম। চাচি অনেক রকমের পিঠা বানিয়েছে, আমরা আসবো তাই। পুলি, চিতা পিঠা, দুধ চিতই, রসে ভিজানো পিঠা, ভাপা পিঠা, হরেক রকমের নকশি পিঠা দিয়ে পুরো টেবিল সাজানো। সবার চোখ বড় বড় করে এত পিঠা। রুমন হাসতে হাসতে, সব আমার মামনি খাবে। না না, এতগুলো খাবো না, আমি তো সবগুলো থেকে একটা একটা করে খাবো। ওর কথায় হেসে উঠলাম। নাস্তার পর্ব শেষ করে আমি নিজের রুমে চলে আসলাম সাবাকে নিয়ে। রাতে গাড়ি করে এসেছি তাই ঘুম হয়নি, ঘুমানো দরকার। আসার সময় রুমনকে বললাম, বিকেলে তো শ্বশুর বাড়ি থেকে লোকজন আসার আগে আমাকে ডেকে তুলিস। রুমন, দুপুরে খাবার না, তোমরা না খেলে শরীর খারাপ করবে। কিছু হবে না রে, যখন উঠবো তখন খেয়ে নেবো। রুমনের কথা না বাড়িয়ে আমাকে রেস্ট করার সুযোগ করে দিল। রুম থেকে বের হয়ে গেল, আমি সাবাকে জড়িয়ে শুয়ে পড়লাম। এরপর গভীর ঘুমে তলিয়ে গেলাম। দুপুর 2:30টার সময় ঘুম ভাঙলো চাচির ডাকে। চাচি মাথায় হাত দিতে দিতে, মা, রুমন তোদের উঠতে বললো, ওর নাকি 4টার সময় আসবে, তোরা উঠে নে, গোসল করে নে। বেশ, বুঝতে পারছি আমি না খেয়ে থাকবে, একবেলা রুমনটা হতে দেবে না। চাচিকে বললাম, তুমি যাও, আমি সাবাকে নিয়ে আসছি। চাচি ঘর থেকে বের হয়ে আসলো, আমি সাবাকে ডেকে তুললাম। মা, আমি জামা কাপড় নিয়ে গোসল করতে চলে গেলাম। ফ্রেশ হয়ে সবাই মিলে দুপুরে খাবার খেয়ে নিলাম। 4:30টার দিকে কনের বাড়ি থেকে লোকজন আসলো। ওনাদের আপ্যায়ন আর গল্প করতে করতে সন্ধ্যা 6টা বেজে গেল। দুই পক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত হলো আগামীকাল বরকনে দুজনে গায়ে হলুদ দেওয়ার সন্ধ্যার পর। এরপর কনে পক্ষের লোকজন বিদায় নিয়ে চলে গেল। পরের দিন নাস্তার পর আমি রুমনকে বললাম, আমার সাথে পাশের গ্রামে, মানে আমার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। রুমন, কী করবা বাবু ওইখানে, যেখানে কেউ নেই? কেউ নেই তাতে কি, ওইখানে আমার অনেক অনেক স্মৃতি জমা আছে। রুমন, আমি আর সবাই রওনা হলাম আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। বাড়ির চাবি রুমনের কাছে। শাকিল মারা যাওয়ার পর রুমন তাকে মাটি দিয়ে বাড়ির চাবি তালা মেরে সাথে করে নিয়ে যায়, কেননা শাকিল মারা যাওয়ার আগে এই বাড়ি সাবার নামে লিখে দিয়ে গেছে। আর সবাই হচ্ছে মির্জা বাড়ির একমাত্র উত্তরাধিকারী। আমাদের বাড়ির ভিতরে ঢুকতে দেখে আশেপাশে অনেকে আমাদের দেখার জন্য ছুটে আসলো। প্রতিবেশীরা আমাকে কোথাও না যেয়ে
থেকে যাওয়ার জন্য। যে সম্পত্তি আছে তা দিয়ে সারা জীবন শেষ করতে পারবে না। আমি তাদের বললাম সম্পত্তির লোভে আমার কোনো দিনেই ছিল না, থাকলে আমি এখান থেকে কখনোই যেতাম না। তার চেয়ে বরং আপনারা দোয়া করবেন আমি যেখানেই থাকি যেন আমার মেয়েটাকে নিয়ে ভালো থাকতে পারি, মেয়েটাকে মানুষের মতো মানুষ হিসেবে তুলতে পারি। তাদের আরও জানালাম যত জায়গা জমি আছে সব রুমন দেখাশোনা করবে, আবাদ করবে। মানুষজন কমার পর আমি আমাদের থাকার রুমে অসংখ্য স্মৃতি জড়ানো রুমটাতে ঢুকে চোখের সামনে ভেসে থাকলো অসংখ্য পুরনো স্মৃতি। চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে সে সময় স্মৃতি মধুর দিনগুলোর কথা ভাবতে। সাবা শাড়ির আঁচল টেনে ধরে, মা তুমি কাঁদছো? কিছু না রে মা, এটা তোমার বাড়ি, তোমার গ্রামের বাড়ি। রুমনের দিকে তাকিয়ে বললাম, আমি মা আর শাকিলের কবর দেখতে যাব, দূর থেকে দেখেই চলে আসবো। রুমন আমাকে সেখানে নিয়ে গেল। আমি দূর থেকে তাদের দুজনের জন্য দোয়া করে বিকালের আগে আগে চলে আসলাম। সন্ধ্যার আগে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। এ বাড়ি ওই বাড়ি দুই বাড়িতে গায়ে হলুদ দিতে দিতে রাত হয়ে গেল। পুরো বাড়ি মেহমানে পরিপূর্ণ। পরদিন বিয়ের আয়োজনে পুরো বাড়ি আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে। সন্ধ্যার পরপর আমরা কনের বাড়িতে এসে পৌঁছালাম। সময় মতো বিয়ে হয়ে গেল। একে একে বিয়ের সব আয়োজন শেষ। 2 দিন কেটে গেল, আমার ছুটিও শেষ হয়ে গেল। রুমন ওর নতুন বউকে সঙ্গে করে নিয়ে আসলো রাঙামাটিতে। সকালে বাচ্চাদের পড়াচ্ছি, বিকেলে ওদের নিয়ে ঘুরছি। উঁচু উঁচু পাহাড়ের কোল ঘেয়ে আঁকাবাঁকা কাপাই হ্রদ, কখনো ঘুরে ঘুরে বেরিয়েছে ঝুলন্ত ব্রিজ। এভাবেই কেটে গেল আরও 7টা দিন। রুমনের নতুন বউ সাবা, সকলে বেশ খুশি। সাবা এর আগে এত ঘোরাঘুরি করেনি। আমারও মন বেশ ভালো হয়ে গেল। নতুন করে যেন জীবনের সব কিছু শুরু হলো। রুমনকে বিদায় নিয়ে চলে গেল। আবারও একা হয়ে পড়লাম। সকালে স্কুল করে বাড়িতে টুকটাক করে যে সকল কাজ সব শেষ করে সাবাকে নিয়ে ঘুরতে পেলাম। যখন যেখানে মন চায় রাতে ফিরে এসে সাবাকে পড়ে। আর যখন খুব মন খারাপ থাকে তখন স্যারের ডায়েরিটা, স্যারের কথা, মায়ের কথা অনেক মনে পড়ে। নিজেকে বুঝিয়ে রাখে স্যার ঝর্ণাকে বিয়ে করুক, তাকে নিয়ে সুখে থাকুক, এতে মা ভালো থাকবেন, স্যারও ভালো থাকবেন। দিনগুলো কেটে যাচ্ছিল বেশ ভালোভাবেই, খারাপ বলা যাবে না। দেখতে দেখতে 5 বছর কেটে গেল। সাবা 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি করাতে হবে। রুমনকে ফোন করে বললাম আমি চাই ভালো স্কুলে লেখাপড়া করুক, আরও বড় হোক। তার জন্য ওকে দূরে কোথাও রেখে পড়াতে হবে, তাই করব। রুমন প্রথমে বলল কাছে রেখে পড়াতে বললো। আমি মানা করলাম, বললাম ওকে একা একা লড়াই করে শিখতে হবে। সুমন বলল তাহলে ঢাকায় কোনো ভালো স্কুলে যে কথা বলবে, পাশাপাশি যেখানে লেখাপড়ার পাশাপাশি ভালো থাকার পরিবেশ থাকবে। রুমন ভালো একটা স্কুলের খোঁজ জানালো। আমি সাবাকে নিয়ে গেলাম সেখানে ভর্তি করাতে। সাবা অনেক কান্নাকাটি করলো, সে একা থাকবে না। আমি অনেক বুঝিয়ে রেখে আসলাম। হৃদয়টা ফেটে যাচ্ছিল, আমি বা কী করে একা থাকবো তাকে ছেড়ে। তবুও নিজের মনকে পাথরের মতো শক্ত করে বানিয়ে চলে আসলাম রাঙামাটিতে। এবার ছোট বাড়িটা একদম নীরবতা, চারিদিকে শূন্যতা, হাহাকার। পুরো মুহূর্ত যেন দম বন্ধ হয়ে আসছিল আমার। কষ্টের মুহূর্ত, দিনগুলো যেন কাটতেই যাচ্ছিল না। রুমনকে জানানোর পর স্ত্রী আর ছোট ছেলেটাকে নিয়ে বেড়াতে আসলো আমার এখানে। 1 বছর আগে ওদের ঘর আলো করে একটা ছোট্ট শিশুপুত্রের অবিকল রুমনের মতো। ওরা আসে পুরো বাড়িটা আবার আনন্দে ভরে উঠলো। মন আবার ভালো হয়ে গেল। রুমন আর ওর স্ত্রী আমাকে ভরসা দিয়েছে, যা হবে ভালোই হবে, মন খারাপ করে না, একদিন সাবা আমাদের সকলের মুখ উজ্জ্বল করবে। আমি সেই বিশ্বাস করি। রুমন চলে গেল। আমি প্রতি 3 মাসে একবার যে সাবাকে দেখতে আসতে লাগলাম আর ঈদের সময় ওকে বাড়িতে নিয়ে আসি। এভাবে কেটে গেল আরও 10টা বছর। রাতে আমার ফোনে রিংটোন বেজে উঠে অপরিচিত এক নাম্বারে। আমি ফোন রিসিভ করতে অপর প্রান্ত থেকে পরিচিত কণ্ঠে বলে উঠল রত্না। আমার সমস্ত পৃথিবী যেন আরেকবার উথাল পাথাল করে দিল সেই কণ্ঠ। আমার মাঝে এক শীতল প্রবাহ বয়ে যেতে শুরু করল সেই কণ্ঠ। আমার সমস্ত শরীর কাঁপছে। সেই কণ্ঠ আরেকবার বলে উঠল রত্না। স্যার আপনি এত বছর পর কেমন আছেন? আমার নাম্বার কোথায় পেলেন? জাহাঙ্গীর সব প্রশ্নের উত্তর পাবে, তবে তোমাকে আমার বাড়িতে আসতে হবে। কেন? আমি যেতে পারবো না ওই বাড়িতে। জাহাঙ্গীর সাবা কোথায় তুমি কি জানো? সাবার কথা শুনে আমি চমকে গেলাম। কোথায় মানে? ওর তো মেডিকেল কলেজ হোস্টেলে থাকার কথা। জাহাঙ্গীর সাবা এখন আমার বাসায়, তাই তোমাকে এখানে আসতে হবে। কিছু মুহূর্তের জন্য সবকিছু থমকে গেল। সাবা কি করে স্যারের বাসায় গেল? ফোনটা কেটে দিলাম। জীবনে এতগুলো বছর কেটে গিয়েছে, বহুবার ঢাকায় গেলে কখনো স্যারের সামনে যাবার সাহস পাইনি। এই ভেবে মানুষটা ভালো থাকুক, সুখে থাকুক, সংসার করুক। মাকে যে আমি কথা দিয়েছিলাম আমি বহু দূরে চলে আসবো স্যারের জীবন থেকে, না কিছু ভেবে পাচ্ছিলাম না। সাবা কি করে স্যারের বাড়িতে গেল? সাবার নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। রুমনকে কল দিয়ে জানালাম ঢাকায় আসার জন্য। আমি ভোরে গাড়িতে ঢাকায় রওনা দিলাম। সারাটা রাস্তা নানান চিন্তায় কেটে গেল, ঘুমাতে পারলাম না। এই মানুষটার সামনে আমি কি করে দাঁড়াবো? এত বছর কেটে গেছে অথচ মানুষটার কণ্ঠে একটুও পরিবর্তন হয়নি। নিশ্চয়ই ঝর্ণার সাথে বিয়ের পর ওনার ছেলে মেয়ে হয়েছে, তারাও অনেক বড় বড় হয়ে গেছে। নানা রকম চিন্তায় পুরো রাত ঘুম আসলো না। ফজরে নামাজ আদায় করে 1 কাপ চা বানিয়ে খেয়ে রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। গাড়িতে উঠে বসতে আবারও স্যারের কল। স্যার জানলো ভয়ের কোনো কারণ নেই, সাবা ভালো আছে। রুমনকে কল করে জানিয়ে দিলাম 3টার দিকে বাস স্ট্যান্ডে চলে আসার জন্য।
দিন শুধু পানি ছাড়া আর কিছুই খাওয়া হয়নি। বাস থেকে নামার পর রুমনকে সাথে নিয়ে রওনা হলাম স্যারের বাড়ির উদ্দেশ্যে। পথে রুমন একের পর এক প্রশ্ন করেই চলছে। আমি বললাম, তোর সমস্ত প্রশ্নের উত্তর তুই পেয়ে যাবি। মনের ভিতরে ভয় বেঁধেছে। গত 15টা বছর বুকের ভিতরে যে কষ্ট মাটি চাপা দিয়ে রেখেছি, যদি আবারও তো সামনে চলে আসে। প্রায় আধ ঘন্টা পর বাড়ির গেটের সামনে গাড়ি চলে আসলো। হর্ন বাজাতে দারোয়ান দরজা খুলে বের হলো। স্যারের নাম বলতে দরজা খুলে দিল। হয়তো স্যার আগের থেকে বলে রেখেছে। আমি গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে ভিতরে ঢুকলাম। জাহাঙ্গীরকে বললাম গাড়ি ভিতরে ঢুকিয়ে দিতে। বাড়ির ভিতরে পা ফেলতে একটা প্রশান্তির হাওয়া বইয়ে গেল সমস্ত শরীরে। এই বাড়িটা প্রতিটি স্তর আমার পরিচিত। দীর্ঘ 5টা বছর এই বাড়িতে কাটিয়েছে। ছোট্ট ফুলের বাগানটা ঠিক আগের মতো আছে, শুধু মাঝে একটা দোলনা লাগানো হয়েছে, হয়তো স্যারের সন্তানদের জন্য। সব কিছু ঘুরে ফিরে দেখছি, চোখ বেয়ে কেন যেন পানি পড়ছে। এমন সময় রোমন বাবু, আমি কিন্তু কিছুই বুঝতেছি না, কোথায় এলাম, কার বাড়িতে, কেনই বা এলাম। অন্যদিকে ঘুরে ছিলাম, শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে রুমনের দিকে ঘুরে তাকালাম। মুখে হাসি ফুটে রুমনকে বললাম, তোর মনে আছে তোকে আমি বলেছিলাম ঢাকায় আমি একটা বাড়িতে আশ্রিত ছিলাম, যারা আমাকে সাবাকে নিজের পরিবারের মতো দেখেছিল? এটা সেই বাড়ি। আমার কথা শুনে রুমন বলল, বলিস কি, হঠাৎ এতদিন পর এ বাড়িতে? বাড়ির ভিতরে চল, জানতে পারবি বলে দরজায় দাঁড়িয়ে কলিং বেল দিলাম। সম্ভবত কাজের বুয়া রেখেছেন একটা বয়স্ক, উনি এসে দরজা খুলে দিলেন। আমি ভিতরে ঢুকে স্যারের কথা জানতে উনি বলল আর জানালো, স্যার উপরে আছে। ঘরের দেওয়ালের রং থেকে শুরু করে সব কিছু আগের মতোই আছে। 15 বছরে কোনো কিছু পরিবর্তন হয়নি। হঠাৎ দোতলার সিঁড়ি ধরে স্যারকে নামতে দেখে আমি দাঁড়িয়ে গেলাম। সবকিছু আগের মতো থাকলে এই মানুষটা আগের মতো নেই। চুল সাদা হয়ে গেছে, আগের চেয়ে খানিকটা মোটা হয়ে গেছে, তবে দু চোখে সে আগের মতো মায়াময়ী আছে। আমি যেন সে চোখে তাকিয়ে থাকতে পারছিলাম। বাধ্য হয়ে মাথা নিচু করে নিলাম। স্যার নিচে নেমে আসলো। জাহাঙ্গীর, কেমন আছো? রত্না, আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি কেমন আছেন? মা, ভাবি, বাচ্চারা কোথায়? জাহাঙ্গীর একটু হেসে নিয়ে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মা এই পৃথিবীতে নেই, চা খাবে? মা নেই কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। চোখ বেয়ে 2 ফোঁটা পানি পড়লো। দ্রুত চোখের পানি মুছে নিলাম। রোমনকে বললাম বসে থাকার জন্য। আমি হাঁটা শুরু করলাম কিচেন রুমে। কেন জানি অন্য কারো হাতে চা খেতে ইচ্ছে করলো না, কিংবা এতগুলো বছর পর স্যারকে চা করে সুযোগটা হাতছাড়া করতে চাইলাম না। কিছু সময় পর চা নাস্তা নিয়ে চলে আসলাম। ততক্ষণে রুমন আর স্যার নিজেদের ভিতরে পরিচয় পর্ব সেরে নিয়েছে। চা খেতে খেতে স্যারকে প্রশ্ন করলাম, সাবা কোথায়? জাহাঙ্গীর, এখন ভালো আছে, ঘুমাচ্ছে। স্যার, ভাবি, বাচ্চারা কাউকে দেখতে পাচ্ছি না, ওনারা কোথায়? জাহাঙ্গীর রত্নার চোখের দিকে তাকিয়ে, আমি বিয়ে করিনি রত্না। তুমি চলে যাওয়ার পর আমি তোমাকে অনেক খুঁজেছি, পুরো শহর দিনের পর দিন খুঁজেছি। এক থানা থেকে আরেক থানা, হসপিটাল, এমনকি কোনো জায়গা নেই তোমাকে খুঁজিনি, কিন্তু কোথাও পাইনি। একটা সময় মা বুঝতে পারে আমার জীবনে তুমি ছাড়া অন্য কোনো মেয়ে আসতে পারে না, তাই মাও হাল ছেড়ে দিয়ে সেদিকে তোমাকে খুঁজতে থাকে। সেও বুঝতে পারে তোমাকে চলে যেতে বলে ভুল করেছে। ঝর্ণার তবে কি হলো? স্বামী সন্তান নিয়ে ভালোই আছে, লন্ডনে থাকে পুরো পরিবার নিয়ে। একটা সময় ঝর্ণাও বুঝতে পারে আমি আসলে কখনো তার হব না। মেয়ে মানুষ কতদিন অপেক্ষা করবে? মা খালামণিকে বুঝিয়ে সব বলে, তারপর আর কি, ভালো ছেলে দেখে ওর বিয়ে দেওয়া হয়েছে, এখন ভালোই আছে। আপনার বিয়ে করে নেওয়া উচিত স্যার। জাহাঙ্গীর, একটা সময় মা মারা গেলেন, আমি ভীষণ একা হয়ে পড়লাম। প্রথম খুব কষ্ট হতো, বাড়িতে ফিরতে খুব একা একা লাগতো। এত কষ্ট লাগতো যে বলে বোঝাতে পারবো না। অফিসে ওভারটাইম শুরু করে দিলাম টাকার জন্য। না, টাকার অভাবে আমাদের কখনো ছিল না, কিন্তু নিজেকে ব্যস্ত রাখার জন্য নাইট ডিউটি করা শুরু করলাম। একটা সময় বুঝতে পারলাম নিজেকে সব কিছুর সাথে মানিয়ে নিতে পেরেছি। তারপর আবার স্বাভাবিক জীবন শুরু করলাম। একটা সময় যেখানেই থাকি সেখানে অবস্থায় তোমাকে খুঁজেছি। আমার দু চোখে চারিদিকে শুধু তোমাকেই খুঁজেছি। এভাবে দিনের পর দিন, বছরের পর বছর কেটে গিয়েছে। অবশেষে এতগুলো বছর পর তোমার দেখা পেলাম। আমি দুঃখিত স্যার, আমি জানতে পারিনি এত কিছু হয়ে গিয়েছে আপনার জীবনে। যদি কখনো পারেন আমাকে ক্ষমা করে দেবেন। জাহাঙ্গীর, এসব কথা ছাড়া তুমি কি জানো সাবা মদ খেয়ে রাস্তায় মাতলামি করছিল? আমি আর রুমন স্যারের কথা শুনে চমকে উঠলাম। কি বলছে? স্যার, আপনার কথা ভুল হচ্ছে। সাবা এমনটা করতেই পারে না। ও ভালো ছাত্রী, মেডিকেল কলেজে পড়াশোনা করে। ও কোনো নেশা। সাবার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে, তবে এটা আসল কারণ নয়। সাবা কোনো মতে তোমার কারোর সাথে অবৈধ সম্পর্ক আছে, যা সে মেনে নিতে পারছে না। ওর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপের কারণ অনেকটা এটাই। আর তোমার নাম্বারও আমি সাবার কাছ থেকে পেয়েছি। সাবা দেখতে অনেকটা তোমার মতোই হয়েছে, তাই ওকে চিনতে আমার কোনো অসুবিধা হয়নি। সবার ভাষ্য মতে ও 2 দিন আগে তোমার ওইখানে চলে যায় বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়, কিন্তু তোমাকে পায় নাই বলে অপেক্ষা করে। এক সময় গভীর রাতে তোমাকে একটা কালো গাড়ি থেকে নামতে দেখে লুকিয়ে পড়ে বাড়ির পাশে। গাড়ি থেকে নামতে সোজা চাইতে, তবে কি ওর বয়ফ্রেন্ড যা বলেছে তার সত্যি? তোমাকে কিছু জানানো বা তোমার সামনাসামনি হবার সাহস জোগাতে পারেনি, তাই ভোর হতে তোমার সাথে দেখা না করে ঢাকায় ফিরে এসে এরপর ও নেশা করে। আমি ডিউটি শেষ করে বাড়িতে ফেরার পথে রাস্তা হাঙ্গামা করতে ছুটে যাই। প্রথম আমি চমকে উঠি। আবিকাল তোমার মতো। আমি ওর কাছে জানতে চাইলে সাবা বলে জ্ঞান হারিয়ে ফেলে। আমি ওকে বাসায় নিয়ে এসে এরপর সাবার ফোন থেকে তোমার নাম্বার নিয়ে ফোন করি। বাসায় আসার পর নেশার করে সারা রাত সাবা এসব প্রলাপ বাক্য বকতে শুরু করে। একটা দীর্ঘ সময়
ছচ্ছরে আমি জানি, আমি বিশ্বাস করি রত্না নামক যে মেয়েটাকে আমি চিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ কখনো সত্যি হতে পারে না। যদি এমনটা হতো তবে আমার ভালোবাসা উপেক্ষা করে সে চলে যেতে পারতো না। তবুও আমি জানতে চাই সবার এমন মনে হবার কারণ কি। স্যার কথাগুলো বলছিল, আমার চোখ থেকে পানি টপটপিয়ে পড়ছিল। কি বলবো আমি ভেবে পাচ্ছিলাম না। ইচ্ছে করছিল এক দৌড়ে ছাদে লাফ দিয়ে নিজের জীবন শেষ করি, কিন্তু আমি জানি আত্মহত্যা করা মহাপাপ। আমি সে পাপ করতে পারবো না। জীবনে এতগুলো দিন আমি যে আল্লাহকে বিশ্বাস করে বেঁচেছি, আমি 2 বছরের সাবা আজ 22 বছর হয়ে গেছে, যার জন্য পুরো জীবন শেষ করে ফেললাম, সেই আমাকে ভুল বুঝলো। চোখের পানি যেন থামতেই যাচ্ছে না। জাহাঙ্গীর প্লিজ কাঁদবে না, আমার খুব কষ্ট হয়, কারণ এতগুলো বছর পর আমি তোমার মায়া কাটিয়ে উঠতে পারিনি তোমায় ভুলতে। আমি শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে নিজেকে শক্ত করে স্যারের দিকে, স্যার অপলক আমার দিকে চেয়ে রয়েছে। আমি মাথা নিচু করলাম, কারণ আমি স্যারের মায়া কাটিয়ে উঠতে পারিনি। দ্বিতীয়বার স্যারের দিকে তাকানোর মতো সাহস আমার হয়ে উঠলো না। নিজেকে শক্ত করলাম। রুমন একটা হাত ধরে আমার হাতের উপর রেখে ভরসা দিচ্ছে। আমি আস্তে আস্তে বলতে শুরু করলাম, রূপ যৌবন আমার কম ছিল না, চাইলে শাকিলের সংসার ছাড়া যে কেউ বিয়ে করে আমি সংসার করতে পারতাম, কিন্তু শুধুমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি তা করিনি। গ্রামে রেখে যাওয়ার পর বাবার বিপুল সম্পত্তি যদি বেঁচে দিয়ে আরাম আয়েসে জীবন আমি বেছে নিতাম, তাহলে এক জীবনে আমার আর কিছু প্রয়োজন পড়তো না। আমি আমার জীবনের সুখ বিসর্জন দিয়েছি শুধু মেয়ের জন্য। সেই ছোট্ট শিশু ছিল, ঘর বাড়ি সব ছেড়েছিলাম। এই পৃথিবীতে একা একটা নারী বেঁচে থাকতে কতটা লড়াই করতে হয় তা কেউ জানে না। বড় হবার পর সবসময় হাসি মাখা মুখটাই দেখেছে, কখনো আমার ভিতরে পুড়তে থাকা ক্ষতবিক্ষত হৃদয়টা বোঝার চেষ্টা করেনি। এতগুলো বছর পর আমার দেহে কোনো পুরুষের স্পর্শ পড়েনি, এর জন্য আমাকে কম সংগ্রাম করতে হয়নি। এটা আমার মেয়ে, না বুঝলে আপনি বুঝবেন স্যার। আমি ওর ছোট্টবেলা থেকে চেয়েছিলাম আমার মতো ও শক্ত মনে হোক, তাই বুকে পাথর রেখে ওকে আমার থেকে দূরে এই শহরে রেখেছি মানুষের মতো মানুষ করার জন্য। কত রাত ছটপট করতে করতে ঘুমিয়েছি ওকে দেখার জন্য, শুধু ভয়ে ভয়ে এসে দেখা করিনি, যেন আমার সাথে চলে যেতে না পারে। প্রতিটা ছুটিতে যখন মেয়েকে রাঙামাটিতে আমার কাছে আসতো, তখন প্রতিটা মুহূর্ত আমার কতটা আনন্দে কাটাতো স্যার, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। যখনই হোস্টেলে চলে আসার দিন হতো, আমার ভিতরে তীব্র যন্ত্রণা হতো। মনে মনে ভাবতাম, আবার কবে আসবে আমার কলিজাটা। আমি চাইলে আমার মেয়েকে কাছে রেখে লেখাপড়া করাতে পারতাম। ওর বাবার সম্পত্তি কিছু অংশ বিক্রি করলে আমাদের জীবনে কোনো রকম কষ্ট থাকতো না। আমি তা করিনি, হয়তো এটাই আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ। মেয়ের অভিযোগে আমার বিন্দু পরিমাণ কষ্ট লাগেনি স্যার। কষ্ট পেয়েছি এটার জন্য আমি ভাবতাম মেয়ে আমাকে বন্ধু মনে করে, আমার সাথে সব কিছু শেয়ার করে, কিন্তু আমার ধারণা ভুল। স্যার কালো গাড়িতে এখনো আপনার বাড়িতে পার্কিংয়ে রয়েছে গাড়িটা রুমনের। সেদিন রাতে রুমন আমাকে নামিয়ে দিতে গিয়েছিল বাড়িতে, কেননা সাবার বাবার রেখে যাওয়া কিছু সম্পত্তি আমার নামে ছিল। সেগুলো বিক্রি করে গ্রামের বড় বাজারে সাবার নামে থাকা জায়গার উপর একটা হাসপাতাল নির্মাণ করতে গেছিলাম, যার পুরো দায়িত্ব রুমনের উপর দেওয়া হয়েছে। রুমন সেদিন সেজন্য আমার সাথে দেখা করতে গিয়েছিল, রাতে থাকার কথা বলেছিল, কিন্তু হঠাৎ করে ওর স্ত্রী অসুস্থ হয়ে পড়াতে আমি জোর করে ওকে বাড়িতে ফেরত পাঠাই। কথাগুলো শেষ করে দু হাতে মুখ চেপে কান্না করছি। আমার সামনে বসে থাকা স্যারের চোখেও পানি পড়ছে, পাশে বসে রুমনের চোখ দিয়েও পানি পড়ছে। আমার ভিতরটা ফেটে যাচ্ছে। যে মেয়ের জন্য এতটা কষ্ট করলাম সে মেয়ে এমন অভিযোগ। হঠাৎ কেউ একজন পেছন থেকে সে পা জড়িয়ে ধরলো। আমি চমকে তাকাতে সাবার মুখটা দেখতে পেলাম। এ কি করছিস? পা ছেড়ে দে সাবা। মা আমার ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দাও। আমি তোমাকে বুঝতে পারিনি। ওই ছেলের কথায় আমার খুব কষ্ট লেগেছিল। ছেলেটাকে আমি অনেক ভালোবেসে ফেলেছিলাম, তাই তোমার প্রতি আমার অবিশ্বাস জন্মেছিল। আর কখনোই এমনটা হবে না। এই জীবনে তুমি আমার সব, তুমি যা বলবে আমি তাই করব। এমন ভুল আর কোনোদিনও হবে না। সাবার চোখের পানিতে পা ভিজে যাচ্ছে। যে মেয়ে যতই বড় অপরাধ করুক, মায়ের মন তাকে অপরাধী বানিয়ে রাখতে পারে না। রত্নাও পারল না, মেয়েকে তুলে বুকের সাথে লাগিয়ে নিল। মুহূর্তে যেন পরম শান্তিতে ফিরে আসলো রত্নার বুকে। মনে হচ্ছে এতদিনের ত্যাগ কষ্ট সব আজ সফল হয়েছে। মেয়ের কপালে চুমু দিয়ে বুকের সাথে শক্ত করে জড়িয়ে রেখেছে রত্না, যেন আর কোথাও হারাতে পারবে না। স্যার আর রুমন নিজেদের চোখের পানি মুছে নিল। মামের পূর্ণ মিলন। পুরো বাড়িটা আজ বহুদিন পরে যেন এক আনন্দের কারণ খুঁজে পাচ্ছে। জাহাঙ্গীর বলে উঠলো, আজ খুব আনন্দ, একটা পায়েস হবে, পোলাও হবে। কথাটা বলে আবার চুপ হয়ে গেল, কেননা মা মারা যাওয়ার পর এ বাড়িতে কখনো এগুলো রান্না। স্যার আপনার জন্য মেয়েটা সুস্থ ভালো আছে, আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। আর আমি জানি এই খবরগুলো আপনার খুব প্রিয়। আপনারা বসুন, আমি সব তৈরি করে দিচ্ছি। জাহাঙ্গীর, না না, বলেছিলাম পোলাও চাল গোশ দুধ কিনে নিয়ে আসতে হবে। রুমন হেসে দিয়ে, আপনারা গল্প করুন, আমি নিয়ে আসি বলে রুমন বাজারের উদ্দেশ্যে চলে গেল। সাবা চায়ের মগ হাতে নিয়ে ছাদে উঠে গেল। সোফার সামনাসামনি আমি আর স্যার বসে রয়েছি। মানুষটার উপর দিয়ে আমার চাইতে অনেক বড় ঝড় বয়ে গিয়েছে তা আমি বুঝতে পারছি, কিন্তু আমার যে কিছু করা ছিল না। জাহাঙ্গীর, কোথায় হারালে রত্না? স্যারের এমন প্রশ্ন শুনে চমকে উঠলাম। কোথাও না স্যার। জাহাঙ্গীর, এতগুলো বছর আমাকে মনে পড়েনি কখনো? মনে পড়বে না কেন? যখন খুব বেশি মনে পড়েছে তখন আপনার ডায়েরিটা
পড়েছি আর দু চোখের পাতা ভিজিয়ে রেখেছি। রান্না করে খেতে খেতে গভীর রাত হয়ে গেল, তাই রাতে ফিরতে পারলাম না। যে ঘরটায় দীর্ঘ 5টা বছর কাটিয়েছে সে ঘরেই শোবার জন্য এসে চমকে গেলাম। ঘরটা আগের মতো সাজানো গোছানো, দেওয়ালের রং আমার আর সবার ছোটবেলার বেশ কিছু ছবি টাঙানো। ছবিগুলো স্যারের একটি জন্মদিনে তোলা। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। সাবা ঘুমিয়ে পড়লে সারা রাত ঘুমাতে পারলাম না। সকালে স্যার আর রুমানের উপর থেকে নেমে আসলো, ততক্ষণে আমার নাস্তা বানানো শেষ হয়ে গেছে। সকলে একসাথে নাস্তা করে নিলাম। বিদায় লগ্নে এসে হৃদয়টা যেন ভেঙে চুরমার। চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। স্যার চোখ দুটো ভয়ঙ্কর রকমের লাল হয়েছে। মুহূর্তে যেন টপ টপ করে পানি পড়তে শুরু করলো। পৃথিবীর নিয়মে হয়তো এটাই, প্রিয় মানুষের বিদায়ে যেন সবকিছু থমকে যায়। শত চেষ্টাতেও মুখে হাসি ফোটাতে পারলাম না। নারীর মন অনেকটা শক্ত হতে হয়। সবার হাতটা শক্ত করে ধরে এগিয়ে চললাম নিজের গন্তব্যের দিকে। হয়তো আর কখনো আসা হবে না, দেখা হবে না স্যারের সাথে। যারা স্যার অ্যান্ড বাকিটুকু হ্যাপি এন্ডিং তাদের জন্য। দেখতে দেখতে 6টা বছর পার হয়ে গেল। আমি নিশাদকে কোলে নিয়ে বসে আছি। পাশে স্যার কফির মগ হাতে দাঁড়িয়ে আছে। নিশাদ সাবার একমাত্র ছেলে। সেদিন দরজার সামনে পর্যন্ত আসতে স্যার পেছন থেকে শক্ত করে আমার হাতটা চেপে ধরলো। আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে যাই। স্যার বলে ওঠে, এবার বিদায় না দিলে হয় না? জীবনে হয়তো থেমে থাকবে না, তবে তুমি যদি আজ চলে যাও তবে বাকি জীবনটা হয়তো আমাকে এখানেই থমকে থাকতে হবে। আমি স্যারের দিকে ফিরতে ফিরতে সাবা আমার হাত ছেড়ে দিল। উমনে দাঁড়িয়ে পড়লো। স্যারের চোখ বেয়ে পানি পড়ছে। আমি কি বলবো কি করবো বুঝতে পারছিলাম। হুট করে সাবা বলে উঠলো, মা, আমার জন্য তুমি তোমার জীবনে 22টা বছর তিলে তিলে শেষ করে দিয়েছো। আর না, মানুষ কি বলবে, সমাজ কি বলবে ভেবে লাভ নেই। আজ বাদে কাল যদি আমার বিয়ে হয় তখন তোমাকে কে দেখবে? পৃথিবী যদি কেউ তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তবে আঙ্কেল। আর এত ভালোবাসা উপেক্ষা করে আজ তোমার চলে যাওয়া মোটেই ঠিক হবে না। আমি জানি তুমি মানো, তুমি বিশ্বাস করো যে আল্লাহ যা করেন তার বান্দার ভালোর জন্য করেন। তবে মনে করো তোমার এখানে আসা, আঙ্কেলের সাথে আবার দেখা, সব কিছু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। আর আগামীতে যা হবে তোমার জন্য ভালোই হবে ইনশাআল্লাহ। রুমন বাবু সবার ঠিক বলেছে। আজ তোমার দিন আর আগামী দিনগুলো তোমার জন্য। তোমরা দুজনে কথা বলো, আমরা অপেক্ষা করছি। সেদিনের স্যারের চোখের পানি উপেক্ষা করে ফিরে আসতে পারিনি। সেদিনের পর থেকে আজ 6টা বছর একই ছাদের নিচে দুজনে রয়েছে। এর ভিতরে সবার বিয়ে হয়ে যায়। ওর বর ডাক্তার। দুজনে মিলে হাসপাতাল দেখাশোনা করছে আর মাঝে মাঝে বেড়াতে আসে। আজ আমাদের 6ষ্ঠ বিবাহ বার্ষিকীতে বেড়াতে আসছে। আমিও আল্লাহর আশিসে বেশ ভালো আছি। জীবন থেকে হারিয়ে যাওয়া সুর নতুন করে জীবনে ফিরেছে। সত্যি আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন, তাই কখনো হতাশ হতে নেই। আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নেই। নিশ্চয় আল্লাহ চাইলে আপনার জীবনে আনাবিল আনন্দে ভরিয়ে দিতে পারেন। তার চাইতে হবে অন্তর থেকে। আল্লাহ আপনাকে কখনো নিরাশ করবেন না ইনশাআল্লাহ। স্যার কি ভাবছেন? এত মনোযোগ দিয়ে ভাবছি জীবনটা আজ পরিপূর্ণ আল্লাহর আশেষ রহমতে। স্যার, নিশ্চয় আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম পরিকল্পনা করে। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। হারানো সুর এটা শেষ পর্ব।